ইরান যুদ্ধ নিয়ে চীনা অধ্যাপকের শেষ ভবিষ্যদ্বাণীও কি মিলে যাবে? আগের দুটি মিলে যাওয়া এই অধ্যাপকের তৃতীয় ভবিষ্যদ্বাণী হলো চলমান যুদ্ধে ইরানের কাছে যুক্তরাষ্ট্র হেরে যাবে। এনডিটিভির খবরে বলা হয়, চীনা বংশোদ্ভূত এই কানাডীয় শিক্ষাবিদ 2024 সালে একটি অনলাইন লেকচারের সময় এসব ভবিষ্যদ্বাণী করেছিলেন, যেটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার ভবিষ্যদ্বাণীর প্রথমটি ছিল ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় ফিরবেন, দ্বিতীয়টি ছিল তিনি ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবেন। তার এই দুটি ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে, তাই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাকে চীনা জ্যোতিষী বলে ডাকতে শুরু করেছে। বেজিংয়ে দর্শন ও ইতিহাস পড়ান এই অধ্যাপক জিয়াং জুয়েকিন। তার পদ্ধতিটি মূলত আইজ্যাক আসিনবের ফাউন্ডেশন উপন্যাসের কাল্পনিক সাইকো হিস্ট্রি দ্বারা অনুপ্রাণিত, যেখানে দীর্ঘমেয়াদী ঐতিহাসিক ধরন ব্যবহার করে ভবিষ্যতের আভাস দেওয়া হয়। 2024 সালের মে মাসে রেকর্ড করা ওই লেকচারে জিয়াং যুক্তি দিয়েছিলেন, ট্রাম্প যদি ক্ষমতায় ফিরে আসেন তবে ভূ রাজনৈতিক চাপ মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। তিনি বলেছিলেন, এ ধরনের সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য বিপর্যয়কর হতে পারে। যুক্তি হিসেবে তিনি বলেন, ইরানের ভৌগোলিক অবস্থান এবং জনসংখ্যা যে কোনো দীর্ঘস্থায়ী দখলদারিত্বকে অত্যন্ত কঠিন করে তুলবে। পাহাড়ি ভূখণ্ড ও শক্তিশালী অভ্যন্তরীণ প্রতিরোধ মার্কিন বাহিনীর প্রাথমিক সামরিক সাফল্যকে খুব দ্রুত কৌশলগত ব্যর্থতায় রূপান্তর করতে পারে। জিয়াং জুয়েকিনের ভবিষ্যদ্বাণী সত্যি হতে চলেছে। ইরানের আক্রমণে কোণঠাসা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি। নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেল কাতারের দোহা ও বাহরাইনের মানামায়, যাকে ঘিরে মধ্যপ্রাচ্যে আতঙ্ক ছড়ালো। গোটা সংযুক্ত আরব আমিরাত জুড়ে জারি করা হয়েছে এমার্জেন্সি অ্যালার্ট। সেখানে বলা হয়েছে, সম্ভাব্য মিসাইল হামলা এড়াতে সকলেই যেন নিকটতম নিরাপদ ভবনে গিয়ে আশ্রয় নেন। 28 ফেব্রুয়ারি ইরানে হামলা হওয়ার পরই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে বেপরোয়া হামলা শুরু করেছে তেহরান। 5 মার্চ দুপুরের পর দুবাইয়ের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পাম জুমেইরা এলাকায় বিস্ফোরণের কথা নিশ্চিত করেছে সে দেশের প্রশাসন। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে উঁচু ইমারত বুর্জ খলিফার কাছেও একাধিক বিস্ফোরণ হয়েছে বলে জানা যায়। নিরাপত্তার কথা মাথায় রেখে শনিবারই খালি করে দেওয়া হয় বুর্জ খলিফা। কুয়েতে থাকা দূতাবাস বন্ধ করে দিল আমেরিকা। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পরে দ্বিতীয় কোনো কূটনৈতিক মিশন সাসপেন্ড করা হলো আমেরিকার তরফে। নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে কুয়েতে থাকা আমেরিকান দূতাবাসের তরফে। কুয়েতে নতুন করে হামলার পরেই এই পদক্ষেপ করা হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি একটি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে। একই সঙ্গে ইরানের সেনাবাহিনী একটি হারমেজ 900 ড্রোন ভূপাতিতের কথাও বলেছে। তবে যুক্তরাষ্ট্র এসব দাবি অস্বীকার করেছে। এর মধ্যে ইরাক ও লেবানন সীমান্তে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি ও হিজবুল্লাহ। আল জাজিরার খবর অনুযায়ী ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, দেশটির দক্ষিণ পশ্চিম সীমান্তের কাছে একটি মার্কিন F-15E স্ট্রাইক ফাইটার ভূপাতিত করা হয়েছে। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম আইআরজিসির সূত্র উল্লেখ করে জানিয়েছে, 2 আসনের ওই যুদ্ধ বিমানকে লক্ষ্য করে হামলা চালানো হয় এবং সেটি বিধ্বস্ত হয়। তবে ঠিক কখন এই ঘটনা ঘটেছে তা জানানো হয়নি। মিসাইলের গর্জন, সাইরেনের শব্দ আর আতঙ্কে জমে থাকা নিঃশ্বাস, সব মিলিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের জন্য বিস্ফোরক বাস্তবতা। এবার লক্ষ্য কাতার আর কেন্দ্রবিন্দুতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। এক নাটকীয় হামলায় ইরান সরাসরি আঘাত এনেছে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টারে, যা কাতারের দোহায় অবস্থিত আল উদেইদ এয়ারবেজে। এই ঘাঁটি পুরো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির মূল কেন্দ্র। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়, অন্যটি ঘাঁটির ভেতরে গিয়ে পড়ে। কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা তা এখনও স্পষ্ট নয়। আল উদেইদ যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সামরিক অভিযানের নার্ভ সেন্টার। এখান থেকে পরিচালিত হয় আকাশপথে হামলা, সমন্বয় করা হয় মিত্রবাহিনীর অপারেশন এবং বজায় রাখা হয় পুরো অঞ্চলে মার্কিন উপস্থিতি। অর্থাৎ এই ঘাঁটিতে হামলা মানে সরাসরি যুক্তরাষ্ট্রের শক্তির কেন্দ্রে আঘাত। অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত ইরানের অস্ত্র ভাণ্ডার, এর শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের মোকাবিলা করতে তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং উৎপাদন কেন্দ্র চিহ্নিত করে তা ধ্বংস করাই এখন মূল লক্ষ্য আমেরিকার। কিন্তু কাজটা অত সহজ নয়। এর কারণ হলো ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটি। আমেরিকার নজরদারি উপগ্রহ এবং ড্রোনের চোখ এড়াতে ইরান এক অভিনব ভৌগোলিক কৌশল ব্যবহার করছে। মাটির প্রায় 500 মিটার নিচে গোপনে একটা আস্ত শহর তৈরি করেছে ইরান। সেখানেই মজুদ থাকে তাদের সমরাস্ত্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইরানের জাগ্রস এবং আল বোর্স পর্বতের গভীরে কোনো অজানা লোকেশনেই অবস্থিত এই শহর। সাধারণ মিসাইল বা এয়ার স্ট্রাইকে এই শহর ধ্বংস করা সম্ভব নয়।
ইরানের ব্যালিস্টিক মিসাইল শক্তি এখন বিশ্বের অন্যতম শক্তিশালী হিসেবে ধরা হয়। 2019 সালে যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি নিজেই জানিয়েছিল পুরো পশ্চিম এশিয়ায় ইরানের কাছে সবচেয়ে বড় এবং সবচেয়ে বৈচিত্র্যময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভান্ডার রয়েছে। সহজভাবে বললে ইরানের কাছে শুধু বেশি সংখ্যক মিসাইলই নেই, বরং বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন ক্ষমতার মিসাইলও আছে। এই বিশাল মিসাইল ভান্ডারই এখন ইরানের সবচেয়ে বড় শক্তি, আর এই শক্তিকেই তারা ব্যবহার করছে তাদের শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে প্রধান অস্ত্র হিসেবে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মিসাইল ডিফেন্স প্রজেক্টের পরিচালক টম কারাকো সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকার সেনা সর্বশক্তি দিয়ে টার্গেটে আঘাত হানার চেষ্টা করছে। কোথায় সেগুলো রয়েছে সে বিষয়ে আমাদের এখন মোটামুটি ধারণা হয়ে গিয়েছে, কিন্তু সবকিছু ধ্বংস করা এবং নির্ভুল মূল্যায়ন করা খুবই কঠিন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার লক্ষ্য ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দ্রুত নির্মূল করা। কিছু বিশ্লেষক ধারণা করেছিলেন টানা আঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারে শিগগিরই টান পড়তে পারে, তবে ইসরায়েল বলছে বাস্তবতা ভিন্ন। ইরানের হাতে এখনও উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়ে গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এক ব্রিফিংয়ে বলেন, ইরানের হাতে এখনও উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে। ফাতা-2 ইরানের মারাত্মক ক্ষেপণাস্ত্র। প্রভাবশালী সামরিক সাময়িকী মিলিটারি ওয়াচ ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের তৈরি এই ফাতা-2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে বর্তমান বিশ্বের প্রচলিত কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কার্যত ঠেকাতে পারছে না। এই দাবির পেছনে শুধু তত্ত্ব নয়, আছে বাস্তবের ইঙ্গিত। প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক অভিযানে ইসরায়েলের উচ্চমূল্যের সামরিক লক্ষ্যবস্তুতে অন্তত 3টি সফল আঘাত হেনেছে এই ক্ষেপণাস্ত্র। অর্থাৎ এটি শুধু কাগজে কলমে শক্তিশালী নয়, বাস্তব যুদ্ধক্ষেত্রেও তার ক্ষমতার প্রমাণ রাখছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এটি এত ভয়ঙ্কর? উত্তর লুকিয়ে আছে এর প্রযুক্তিতে। ফাতা-2 ব্যবহার করে হাইপারসনিক গ্লাইড ভেহিকেল বা HGV প্রযুক্তি। এটি সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো সরল পথে চলে না, বরং বায়ুমণ্ডলের ওপরের স্তরে উঠে গিয়ে হঠাৎ দিক পরিবর্তন করে, গতিপথ বদলায়, কখনো নিচে নামে আবার উপরে উঠে, ঠিক যেন আকাশে ছুটে চলা এক বুদ্ধিমান শিকারী। এই অপ্রত্যাশিত গতিবিধির কারণেই এটি রাডারের চোখ ফাঁকি দিতে পারে। প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা যেখানে নির্দিষ্ট গতিপথ ধরে লক্ষ্যবস্তু ধ্বংস করতে চায়, সেখানে ফাতা-2 নিজের পথ নিজেই বদলে নেয়, ফলে সেটিকে ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর আছে এর গতি, যা আতঙ্কের মূল। ফাতা-2 ছুটতে পারে শব্দের গতির 10 গুণ বেশি, অর্থাৎ ম্যাক 10 গতিতে। এমন গতিতে কোনো বস্তু এগোলে সেটিকে থামাতে হলে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও দ্রুত হতে হবে। ইসরায়েলের শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস এর ভাইস প্রেসিডেন্ট ইউভান বাসাস্কি একসময় স্বীকার করেছিলেন, বর্তমানের প্রতিরক্ষা প্রযুক্তি এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত নয়। তার মতে ম্যাক 10 গতির ক্ষেপণাস্ত্র থামাতে হলে ইন্টারসেপ্টরকে প্রায় ম্যাক 30 গতিতে পৌঁছাতে হবে। কিন্তু এখানেই আসে বাস্তবতার দেয়াল। বায়ুমণ্ডলের ঘর্ষণ এমন উচ্চ গতিকে কার্যত অসম্ভব করে তোলে। অর্থাৎ প্রযুক্তি যতই উন্নত হোক, প্রকৃতির নিয়মের সামনে তা থমকে যায়। এই কারণেই সামরিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যে চাপে ছিল। ইরানের পুরনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধেই তারা হিমশিম খাচ্ছিল। তার উপর এখন যুক্ত হয়েছে হাইপারসনিক প্রযুক্তির এই নতুন স্তর। এ যেন এক নতুন সমীকরণ, যেখানে প্রতিরক্ষা পিছিয়ে পড়ছে আর আক্রমণ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। ইসরায়েল অবশ্য বসেনি, তার একটি বিশেষ জোন ডিফেন্স মডেল তৈরির কথা ভাবছে, যেখানে নির্দিষ্ট এলাকায় বহুস্তর প্রতিরক্ষা তৈরি করা হবে। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করতে সময় লাগতে পারে কয়েক দশক, খরচ হতে পারে বিলিয়ন ডলার। অর্থাৎ সমাধান আছে, কিন্তু তা এখনই নয়। বর্তমান বাস্তবতায় সামরিক বিশ্লেষকদের একটাই স্পষ্ট ধারণা, ফাতা-2 এখন এমন এক অস্ত্র যা প্রতিরক্ষা প্রাচীরকে অতিক্রম করার ক্ষমতা রাখে প্রায় বাধাহীনভাবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে চলমান অপারেশন ট্রু প্রমিস 4 অভিযানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC-র নৌ ইউনিটের আত্মঘাতী ড্রোনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুদ্ধের চতুর্থ দিনে একটি বিশেষ কৌশলগত পরিবর্তন লক্ষ্য করা গেছে, যেখানে IRGC-র অ্যারোস্পেস ফোর্স এবং নেভি ইউনিটের মধ্যে সুনির্দিষ্ট দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানার মূল দায়িত্ব এখন IRGC নেভির ওপর ন্যস্ত করা হয়েছে। উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। খবর আল জাজিরার। তারা জানিয়েছে 3 মার্চ ভোরে ড্রোন মোতায়েন করে ঘাঁটির রাডার সাইট এবং নিয়ন্ত্রণ কক্ষগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
তেলের আগুন, যুদ্ধের আগুন, মধ্যপ্রাচ্য কোথায় যাচ্ছে? সৌদি আরবের সবচেয়ে বড় তেল কোম্পানি সৌদি অ্যারামকো তাদের বিশাল রেস ট্যানুরা রিফাইনারি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, কারণ রিফাইনারির কাছে ড্রোন হামলা। ইরানের শাহেদ 136 ড্রোন সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে আঘাত হেনেছে। সৌদি আরবের রাশ তানুরা তেল শোধনাগারে ইরানের হামলার পর কালো ধোঁয়া উঠতে দেখা যায়। সৌদি আরবের রাশ তানুরা তেল শোধনাগারে ইরানের হামলার পর লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়। কেন এটা এত বড় ঘটনা? এই রিফাইনারি কোনো সাধারণ জায়গা না। প্রতিদিন প্রায় 5,50,000 ব্যারেল তেল প্রক্রিয়াজাত করতে পারে। এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বড় তেল কেন্দ্র। হামলার পর আগুন লাগলেও দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু আসল ধাক্কা এসেছে অন্য জায়গায়। তেলের দাম হঠাৎ করে প্রায় 10% বেড়ে গেছে। বিশ্ববাজারে তৈরি হয়েছে আতঙ্ক। কেন পুরো বিশ্ব কেঁপে উঠল? কারণ সবকিছুর কেন্দ্র একটি জায়গা, হরমুজ স্ট্রেইট। এই সরু সমুদ্রপথ দিয়ে যায় বিশ্বের প্রায় 20% তেল। এখন কি হচ্ছে? সরাসরি বন্ধ না হলেও জাহাজগুলো যেতে ভয় পাচ্ছে। অনেক কোম্পানি চলাচল বন্ধ রেখেছে। এর প্রভাব কি? খুব সহজভাবে বুঝুন। তেল কম মানে দাম বাড়ে, দাম বাড়ে মানে সবকিছু দামি হয়। ফলে মুদ্রাস্ফীতি বাড়তে পারে, বিশ্ব বাণিজ্য ধাক্কা খায়, পরিবহন খরচ বাড়ে, পুরো বিশ্ব অর্থনীতি চাপের মধ্যে পড়ে। যুদ্ধ এখন ছড়িয়ে পড়ছে। এটা শুধু তেল বা অর্থনীতি না, যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ছে। ইরানের মিত্র হিজবুল্লাহ সরাসরি যুদ্ধে নেমে গেছে। তারা ইসরায়েলি রকেট ও ড্রোন হামলা চালিয়েছে, যা 2024 সালের যুদ্ধবিরতির পর প্রথম বড় আক্রমণ। উত্তরের সীমান্তে নতুন আগুন। ইসরায়েলের উত্তর সীমান্ত এখন খুবই উত্তেজনাপূর্ণ। রকেট হামলা, ড্রোন ঢোকার চেষ্টা, সাইরেন বাজছে বারবার। তেল আবিবের ক্ষতি। তেল আবিবে ইরানের হামলায় অন্তত 40টি ভবন ক্ষতিগ্রস্ত, 200 এর বেশি মানুষ ঘর ছাড়তে বাধ্য, হোটেলে আশ্রয় নিতে হয়েছে। খামেনির মৃত্যু সবকিছুর কেন্দ্র। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হওয়ার পরই এই পুরো সংঘাত বিস্ফোরিত হয়েছে। ইরান বলছে কঠিন প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। 2 মার্চ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ও ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রিভলিউশনারি গার্ড IRGC। ইরানের সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ এজেন্সি রিভলিউশনারি গার্ডের বিবৃতির বরাত দিয়ে এই কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরকে নিশানা করে হামলা চালানো হয়েছে। হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। কুয়েতে মার্কিন বিমান ঘাঁটি আলী আল সালেম লক্ষ্য করে 2 মার্চ হামলা চালানোর কথা বলেছে ইরানের সেনাবাহিনী। একই সঙ্গে ভারত মহাসাগরে চলাচলকারী নৌযানে হামলা করার কথাও জানিয়েছে তারা। মধ্যপ্রাচ্যে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল? ইরান দাবি করছে তারা আমেরিকার উপর এমন এক হামলা চালিয়েছে যা গত কয়েক দশকে কেউ কল্পনাও করতে পারেনি। কিন্তু এর পেছনের আসল সত্যটা ঠিক কি? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর বা IRGC একটি বিস্ফোরক বিবৃতি দিয়েছে। তাদের দাবি, ট্রু প্রমিস 4 নামক এক প্রতিশোধমূলক অভিযানে গত 2 দিনে 650 জনেরও বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে। যদি এই তথ্য সত্যি হয়, তবে এটি পার্ল হারবার বা 9/11 এর পর মার্কিন সামরিক বাহিনীর জন্য সবচেয়ে বড় ধাক্কা। IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি জানান, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন ইরানি উপকূলীয় জলসীমা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জেনারেল নাইনি দাবি করেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তিনি উল্লেখ করেন, যুদ্ধের প্রথম 2 দিনে 650 জন মার্কিন সেনা হতাহত হলেও যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবেই এই ক্ষয়ক্ষতির বিষয়টি গোপন করার চেষ্টা করছে। ইরান বলছে তারা বাহরাইনের মার্কিন 5ম ফ্লিটের সদর দপ্তরে হামলা চালিয়েছে এবং সেখানে 160 জন মারা গেছে। শুধু তাই নয়, তাদের ক্রুজ মিসাইলের ভয়ে মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কন নাকি লেজ গুটিয়ে ভারত মহাসাগরের দিকে পালিয়ে গেছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC বাহরাইনে একটি মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে বলে ইরানি সংবাদ সংস্থা IRNA জানিয়েছে। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে IRNA জানায়, IRGC ঘোষণা করেছে তাদের নৌবাহিনী ভোরে বাহরাইনের শেখ ঈশা এলাকায় মার্কিন বিমান ঘাঁটিতে বড় আকারের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে দাবি করা হয়, 20টি ড্রোন ও 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ঘাঁটিটির কমান্ড সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। হামলা শুধু বাহরাইনের সীমাবদ্ধ নেই। সৌদি আরব রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা হয়েছে। যদিও সৌদি বলছে ক্ষতি সামান্য, কিন্তু রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা বলছেন তারা বিশাল বিস্ফোরণ আর ধোঁয়া দেখেছেন। ওমান
দুকুম বন্দরে একটি তেলের ট্যাঙ্কারে ড্রোন হামলা হয়েছে। কুয়েত ও জর্ডান পরিস্থিতি এতটাই খারাপ যে আমেরিকা তাদের দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে এবং নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। ইরান দেখাতে চাইছে তারা সরাসরি আমেরিকার চোখে চোখ রেখে লড়াই করতে পারে। আমেরিকা বর্তমানে তাদের স্ট্র্যাটেজিক ডিফেন্স নিয়ে চাপে আছে। ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলেও আঘাত হেনেছে, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ইসরায়েলের চ্যানেল 12 এর প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্রের একাংশ ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর পেতা তিকভায় আঘাত হেনেছে। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে যে ইরানের একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে, যার ফলে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তারা আঘাত হানছে দুবাই, আবুধাবি, বাহরাইনের মানামা, ইরাকের সামরিক ঘাঁটি, পাশাপাশি সৌদি আরবের রামকো স্থাপনায়। এই হামলাগুলো পশ্চিম এশিয়ার বিস্তৃত সংঘাতে ইরানের শক্তির প্রদর্শন। ইরান আকাশ শক্তির উপর নির্ভর করে না, তারা নির্ভর করে ক্ষেপণাস্ত্রের উপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র। ইরানের কাছে রয়েছে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, পাশাপাশি এমন ড্রোন যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে পারে। বিশেষজ্ঞরা বলেন পশ্চিম এশিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারই সবচেয়ে বড় এবং সবচেয়ে বৈচিত্র্যময়। 2022 সালে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মূল্যায়ন অনুযায়ী ইরানের কাছে 3000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে এর মধ্যে 2000টি ক্ষেপণাস্ত্র পশ্চিম এশিয়ার অন্য দেশগুলোতে পৌঁছাতে সক্ষম। আধুনিক বিমান বাহিনী না থাকলেও এর মাধ্যমে ইরান দূর পর্যন্ত আঘাত হানতে পারে। ইরানি কর্মকর্তারা একে প্রতিরোধ ক্ষমতার মূল ভিত্তি বলে উল্লেখ করেন। স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই ব্যবস্থার প্রথম স্তর। এগুলো সাধারণত 150 থেকে 800 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এর মধ্যে রয়েছে ফাতেহ সিরিজ, জুলফিকার, কিয়াম 1 এবং পুরনো সাহেব 1 ও সাহেব 2 ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলো দ্রুত আঞ্চলিক হামলার জন্য তৈরি। এগুলো একসঙ্গে ছোড়া যায়, যার ফলে সতর্ক হওয়ার সময় কমে যায়। 2020 সালের জানুয়ারিতে ইরান এটি দেখিয়েছিল। কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর ইরান ইরাকের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। ওই হামলায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। 100-র বেশি মার্কিন সেনা মস্তিষ্কে আঘাতজনিত সমস্যায় ভোগে। দ্বিতীয় স্তর হলো মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এগুলো সাধারণত 1500 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এর মধ্যে রয়েছে সাহাব 3, ইমাদ এবং গাদারওয়াজ। খোরামশার ও সেজিল ধরনের ক্ষেপণাস্ত্র আরও বেশি দূর যেতে পারে। সেজিল আলাদা করে নজর কাড়ে। এটি সলিড ফুয়েল ব্যবহার করে, যা তরল জ্বালানির তুলনায় দ্রুত উৎক্ষেপণের সুযোগ দেয়। সব মিলিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো ইরানের লক্ষ্যবস্তু তালিকা বাড়িয়ে দেয়। ইসরায়েল এর আওতায় পড়ে। পাশাপাশি কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে থাকা যুক্তরাষ্ট্র সংযুক্ত স্থাপনাগুলো এর মধ্যে রয়েছে। প্রতিশোধের ভৌগোলিক পরিসর আরও বিস্তৃত হয়। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই সব নয়। ইরানের কাছে স্থলভিত্তিক ও জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রও রয়েছে। এর মধ্যে রয়েছে সোমার, ইয়া আলী, কুদস, হোফেইজে, পাভে এবং রাহাত। সোমার ক্ষেপণাস্ত্র প্রায় 2500 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। ক্রুজ ক্ষেপণাস্ত্র নিচু দিয়ে উড়ে এবং ভূমির কাছাকাছি থাকে, তাই এগুলো শনাক্ত করা কঠিন। এরপর আসে ড্রোন। একমুখী আক্রমণকারী ড্রোন তুলনামূলক সস্তা। এগুলো একসঙ্গে বহু সংখ্যায় ছোড়া যায়। এর কৌশল হলো প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলা। বিমানবন্দর, বন্দর ও জ্বালানি স্থাপনাগুলোকে কয়েক মিনিট নয়, ঘন্টার পর ঘন্টা সতর্ক অবস্থায় রাখতে বাধ্য করা। শুধু সংখ্যাই শক্তি নির্ধারণ করে না, টিকে থাকার ক্ষমতায় আসো। ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির একটি অংশকে শক্তিশালী করেছে ভূগর্ভস্থ টানেল ও গোপন ঘাঁটির মাধ্যমে। এই নেটওয়ার্কগুলো প্রথম হামলায় উৎক্ষেপণ ক্ষমতা ধ্বংস করা কঠিন করে তোলে, ফলে প্রতিপক্ষের জন্য হিসাব করা কঠিন হয়ে যায়। একটি হামলা দিয়ে সংঘাত শেষ না হতে পারে, বরং এটি দীর্ঘায়িত হতে পারে। আর ইরানের কাছে দীর্ঘ লড়াই চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট শক্তি রয়েছে। ইরানের ভয়ঙ্কর মিসাইল এত দ্রুত যে চোখে দেখা যায় না, এত চতুর যে মাঝপথেই দিক বদলায়, আর এত শক্তিশালী যে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে যায়। এই অস্ত্রটাই এখন আলোচনায়। ফাতাহ 2। ইরান বলছে এটা শুধু নতুন অস্ত্র না, এটা একটা নতুন যুগের শুরু। হাইপারসনিক মানে কি? সহজভাবে বুঝুন। শব্দের গতি মানে ম্যাক 1। যদি কিছু ম্যাক 5 বা তার বেশি গতিতে চলে সেটাকে বলে হাইপারসনিক। আর ফাতাহ 2 গতি প্রায় ম্যাক 15 পর্যন্ত দাবি করা হচ্ছে, মানে কয়েক মিনিটে শত শত কিলোমিটার পাড়ি দিতে পারে।
ফাতা-2 এত ভয়ঙ্কর কেন? এই মিসাইলের মূল শক্তি শুধু গতি না, বরং চালাকি। মাঝপথে দিক পরিবর্তন। সাধারণ মিসাইল সোজা যায়, কিন্তু ফাতা-2 আকাশে ঘুরতে পারে। হাইপারসনিক গ্লাইড ভেহিকল। এটি উপরে গিয়ে আবার নিচে নেমে আসে, কম উচ্চতায় উড়ে রাডার ফাঁকি দেয়, খুব কম সময়ে আঘাত। প্রতিরক্ষা ব্যবস্থা বুঝে ওঠার আগেই আঘাত। কেন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হতে পারে? আজকের সবচেয়ে শক্তিশালী ডিফেন্স সিস্টেমগুলো হলো প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, থার্ড অ্যারো মিসাইল সিস্টেম। কিন্তু সমস্যা হলো এগুলো তৈরি হয়েছে সোজা পথে আসা মিসাইল থামাতে। একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলছেন, ম্যাক 10 মিসাইল থামাতে হলে ম্যাক 30 গতির প্রতিরক্ষা দরকার, যা বাস্তবে সম্ভব নয়। মানে এই সিস্টেমগুলো হঠাৎ করে দুর্বল মনে হতে পারে। যুদ্ধক্ষেত্রে ব্যবহার কি জানা গেছে? ইরান দাবি করেছে 2025 সালের জুনে প্রথমবার এই মিসাইল ব্যবহার করা হয়। এটি ছিল অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ। লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক স্থাপনা। দাবি, এই মিসাইল প্রতিরক্ষা ভেদ করতে পেরেছে। সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ভাইরাল হয়েছে। প্যাট্রিয়ট মিসাইল ছোড়া হচ্ছে, কিন্তু লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারছে না। বিশেষ করে কাতারের আল উদেদ এয়ারবেস এলাকায় এমন ঘটনা দেখা গেছে বলে দাবি, তবে সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ফাতা-2 এর ক্ষমতা, রেঞ্জ প্রায় 1400 কিলোমিটার, গতি ম্যাক 15 পর্যন্ত, ডিজাইন 2 ধাপ, বৈশিষ্ট্য দ্রুত, নিচু দিয়ে উড়ে, মাঝপথে দিক বদলায়। মানে ধরা কঠিন, থামানো আরো কঠিন। সীমাবদ্ধতাও আছে, সবকিছুই নিখুঁত না। এই মিসাইল তৈরি করা খুব ব্যয়বহুল। কতগুলো আছে তা অজানা। বাস্তবে কতটা কার্যকর এখনো পুরোপুরি প্রমাণ হয়নি। ইসরায়েলি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার 11তম ধাপে ইসরায়েলের বীর সেবা শহর লক্ষ্যবস্তু করা হয়েছে। 2 মার্চ আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ওই শহরে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর যোগাযোগ শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। পরে সংস্থাটি একটি ভবনের ছবি পোস্ট করে দাবি করে যে এটিই বীর সেবা শহরের সেই লক্ষ্যবস্তু, যেখানে বেশ কিছু বড় আন্তর্জাতিক কোম্পানির কার্যালয় অবস্থিত, যার মধ্যে মাইক্রোসফটও আছে। ইরানের নিশানায় কি নেতানিয়াহু? গোয়েন্দা খেলায় নতুন মোড়। মধ্যপ্রাচ্যের আকাশ এখন হয়ে উঠেছে শিকার আর শিকারীরই যুদ্ধক্ষেত্র। ইরান সরাসরি ইঙ্গিত দিচ্ছে তাদের নিশানায় আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এই দাবি করেছে ইরানের শক্তিশালী বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। সব জানা আছে, ইরানের হুঁশিয়ারি। IRGCর সাবেক প্রধান ইয়াহিয়া রহমি সাভাবি এক ভয়ঙ্কর দাবি করেছে, নেতানিয়াহু কোথায় থাকেন, কখন বৈঠক করেন, কোথায় যান, সবকিছু নাকি ইরানের গোয়েন্দা তথ্য ভাণ্ডারে রয়েছে। তার ভাষায়, প্রয়োজনে লক্ষ্যবস্তু করা হবে। ক্ষেপণাস্ত্র হামলা কি সত্য কি অজানা? 2 মার্চ নতুন এক দাবিতে কেঁপে ওঠে বিশ্ব। IRGC জানায় তারা নাকি ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিসে সরাসরি হামলা চালিয়েছে। এমনকি ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ড সেন্টারও নাকি আঘাতের শিকার। এই হামলায় ব্যবহৃত হয়েছে খাইবার শেকান মিসাইল, ইরানের একটি আধুনিক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পাল্লা প্রায় 1450 কিলোমিটার, ওয়ারহেড 500 থেকে 1500 কেজি বিস্ফোরক, গতি ম্যাক 8 এর বেশি। বিশেষত্ব, আকাশে দিক বদলাতে পারে। এটি শুধু দ্রুত না, এটি বুদ্ধিমান এবং প্রতিরক্ষা ফাঁকি দিতে সক্ষম। তেল আবিবে সাইরেন, বিয়ার সেবায় আগুন। 2 মার্চ রাত তেল আবিবে সাইরেন বাজতে থাকে একটানা। মানুষ দৌড়ায় আশ্রয়ের খোঁজে। দক্ষিণের শহর বিয়ার সেবায় ক্ষেপণাস্ত্র আঘাতে আহত হয় অন্তত 10 জন। বাড়িঘর ক্ষতিগ্রস্ত, শহর কেঁপে ওঠে। প্রতিশোধের আগুন। এই পুরো হামলার পেছনে রয়েছে এক বিস্ফোরক ঘটনা। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এক যৌথ মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন এমন দাবি করা হচ্ছে। আর সেই ঘটনার প্রতিশোধেই ইরান নামিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র শক্তি, একের পর এক আঘাত। শেষ কথা, যুদ্ধ এখন নতুন স্তরে। এই সংখ্যা তার শুধু সীমান্তে নেই, এটা এখন গোয়েন্দা যুদ্ধ, ব্যক্তিগত টার্গেটিং, উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, যদি সত্যিই কোনো রাষ্ট্র আরেক রাষ্ট্রের প্রধানকে সরাসরি টার্গেট করে, তাহলে এটি যুদ্ধের নিয়মই বদলে দেবে। আজ প্রশ্ন একটাই, নেতানিয়াহু কোথায় আর ইরান কত দূর যেতে প্রস্তুত? ইরানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত হয়েছে। এতে কেবল যে প্রাণহানি ঘটছে তাই নয়, শত শত কোটি ডলারের সামরিক অস্ত্র ধ্বংস হচ্ছে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাডার ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি করা হয়েছে। ইরানের কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাডার ANFPS 132 ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের নিখুঁত হামলায় $110 কোটি মূল্যের এই বিশাল রাডার ব্যবস্থা ধ্বংস হয়েছে।
ইরানের গণমাধ্যম ও অন্যান্য পত্রপত্রিকাগুলো রিভলিউশনারি গার্ড কোর IRGC এর জনসংযোগ বিভাগের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে অবস্থিত এই রাডারটি 5000 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম ছিল। ওই অঞ্চলে আকাশসীমায় কোনো ক্ষেপণাস্ত্র ঢুকলেই সেটিকে চিহ্নিত করে সতর্ক করে দিত এই রাডার ব্যবস্থা। ফলে উপসাগরীয় অঞ্চল এই ব্যবস্থার কারণে অনেকটাই সুরক্ষিত ছিল। কাতারের কয়েকজন কর্মকর্তারাও এই রাডারের ক্ষতির কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে খবরে। এই রাডারটি মূলত ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রমের ওপর নজরদারি করার জন্য 2013 সালে স্থাপন করা হয়েছিল। আমেরিকার শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা কি সত্যিই অজেয়? এই প্রশ্নটা আরও জোরালো হয়েছে। ইরানের হুঁশিয়ারি, যুদ্ধ দীর্ঘ হবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস এর এক উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি সরাসরি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আমরা এখন এমন উন্নত সক্ষমতা নিয়ে প্রস্তুত যে বছরের পর বছর যুদ্ধ চালাতে পারি। আরও ভয়ঙ্কর তথ্য, যুদ্ধের শুরুতেই ইরান তাদের সবচেয়ে নিচের স্তরের অস্ত্র ব্যবহার করছে। সময় যত যাবে তারা ব্যবহার করবে আরও শক্তিশালী মিসাইল, এমন অস্ত্র সামনে আনবে যা এখন পর্যন্ত গোপন রাখা হয়েছে। মানে সহজভাবে এই যুদ্ধ এখনো পূর্ণ শক্তিতে শুরুই হয়নি। আমেরিকার প্রতিরক্ষা সত্যিই কি ব্যর্থ? আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা কি কাজ করছে? রিপোর্ট বলছে, প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম কিছু ক্ষেত্রে ইরানের মিসাইল ঠেকাতে ব্যর্থ হয়েছে। কিছু ভিডিওতে দেখা গেছে অন্তত 3টি ইন্টারসেপ্টর মিসাইল লক্ষ্যভ্রষ্ট হয়েছে। সাধারণত কি হয়, একটি মিসাইল ঠেকাতে 2টি ইন্টারসেপ্টর ছোড়া হয়, কিন্তু এখানে 3টি ছোড়া হলেও টার্গেট মিস করেছে বলে দাবি। বাস্তব যুদ্ধের চাপ তত্ত্বের চেয়ে অনেক কঠিন এবং প্রতিরক্ষা ব্যবস্থা সবসময় সফল হয় না। $1.1 বিলিয়ন ধাক্কা, রাডার ধ্বংস। আরও বড় দাবি এসেছে, ইরান নাকি যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক রাডার ধ্বংস kরেছে। এই রাডারটি হল AN/FPS-132 রাডার। অবস্থান কাতার। মূল্য প্রায় $1.1 বিলিয়ন। এই রাডার কি করত? 5000 কিলোমিটার দূরের ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করতে পারত, অর্থাৎ আগাম সতর্কতা দেওয়ার জন্য এটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। ইরান দাবি করছে তারা এটি নির্ভুল হামলায় ধ্বংস করেছে, তবে এই দাবির পুরোপুরি স্বাধীন নিশ্চিতকরণ এখনো হয়নি। একটি ব্যালিস্টিক মিসাইল থামাতে 2 থেকে 3টি ইন্টারসেপ্টর লাগে, মানে 10টি মিসাইল এলে 20 থেকে 30টি প্রতিরক্ষা মিসাইল লাগবে। এখন যদি ইরান প্রতিদিন বড় আকারে হামলা চালায়, খুব দ্রুত ইন্টারসেপ্টর শেষ হয়ে যেতে পারে। রিপোর্ট বলছে কয়েকদিনের মধ্যেই এই মজুদ ফুরিয়ে যেতে পারে। 1 মার্চ ইউএস সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে 3 জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং 5 জন গুরুতরভাবে আহত হয়েছেন। যুদ্ধের হিসাব অনুযায়ী এ হতাহত এখনও তুলনামূলকভাবে কম। সামরিক বিশেষজ্ঞরা মনে করেন যুদ্ধক্ষেত্রে এই ধরনের হতাহত হওয়া স্বাভাবিক। পাশাপাশি বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিপুল সংখ্যক সেনা ও সামরিক সরঞ্জাম স্থানান্তরের ঝুঁকি থেকেও কিছু অযুদ্ধজনিত মৃত্যু ঘটতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রতিটি মার্কিন হতাহতের ঘটনা দেশের ভেতরে রাজনৈতিক চাপ আরও বাড়িয়ে দিবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর প্রতিবাদে কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে এই হত্যাকাণ্ড মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধ ঘোষণা বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা খামেনির হত্যাকাণ্ড ছিল মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, ইসলামিক রিপাবলিক অফ ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বজুড়ে শিয়া মতাদর্শের একজন বিশিষ্ট নেতার এই হত্যাকাণ্ড বিশ্বের সব প্রান্তের মুসলিম ও বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য হচ্ছে। ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েল, কি অস্ত্র ব্যবহার করছে তেহরান? মধ্যপ্রাচ্যের আকাশে আগুনের রেখা ছুটে যাচ্ছে, কোথাও সাইরেন বাজছে, কোথাও বিমান ঘাঁটি অন্ধকারে। এই পরিস্থিতিতে প্রশ্নটা খুব সরল, ইরান কি দিয়ে লড়ছে? সবচেয়ে বড় অস্ত্র ক্ষেপণাস্ত্র। ইরানের যুদ্ধের মূল শক্তি হলো মিসাইল বা ক্ষেপণাস্ত্র, কারণ তাদের বিমান বাহিনী খুব আধুনিক না হলেও ক্ষেপণাস্ত্র দিয়ে তারা 1000 কিলোমিটার দূরে আঘাত করতে পারে। ইরানের ক্ষেপণাস্ত্র 3 ধরনের। স্বল্প পাল্লার 150 থেকে 800 কিলোমিটার, কাছের টার্গেটে দ্রুত হামলার জন্য, যেমন ফাতে কিয়াম। যুদ্ধ শুরুতেই সারপ্রাইজ অ্যাটাক দিতে ব্যবহার হয়। সুবিধা, খুব দ্রুত ছোড়া যায়, থামানো কঠিন। মাঝারি পাল্লার 1500 থেকে 2000 কিলোমিটার, ইসরায়েল, সৌদি আরব, কাতারের মতো দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে, যেমন শাহাব 3, সেজিল। এগুলো ইরানের মেইন অ্যাটাক ওয়েপন। দূর পাল্লার 2500 কিলোমিটার পর্যন্ত,
পুরো মধ্যপ্রাচ্য কভার করতে পারে। মার্কিন ঘাঁটি, বড় শহর সবই এর রেঞ্জে। সহজভাবে বলে ইরান বসে থেকেও অনেক দূরে আঘাত করতে পারে। ক্রুজ মিসাইল, রাডারকে ফাঁকি দেয়া অস্ত্র। ক্রুজ মিসাইল একটু আলাদা, এগুলো নিচু দিয়ে উড়ে পাহাড় ভূমির সাথে মিশে যায়, ফলে রাডার সহজে ধরতে পারে না। উদাহরণ সুমার, হোভেইজে। সবচেয়ে বিপজ্জনক দিক, ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল একসাথে এলে ডিফেন্স সিস্টেম ওভারলোড হয়ে যায়। ড্রোন সস্তা কিন্তু মারাত্মক। ড্রোন হচ্ছে ইরানের গেম চেঞ্জার। এগুলো সস্তা, একসাথে অনেকগুলো পাঠানো যায়, ওয়েভ আকারে আক্রমণ করে। একটার পর একটা ড্রোন আসতে থাকলে প্রতিরক্ষা ব্যবস্থা ক্লান্ত হয়ে পড়ে। ব্যবহার, বিমানবন্দর বন্ধ করে দেয়া, তেল স্থাপনায় হামলা, ঘন্টার পর ঘন্টা আতঙ্ক তৈরি। ভূগর্ভস্থ মিসাইল শহর, ইরান শুধু অস্ত্র বানায় না, সেগুলো লুকিয়েও রাখে। তারা তৈরি করেছে ভূগর্ভস্থ টানেল, গোপন লঞ্চ প্যাড, পাহাড়ের ভিতরে ঘাঁটি। ফলে শত্রু হামলা করলেও সব মিসাইল ধ্বংস করা প্রায় অসম্ভব। হরমুজ প্রণালী, অর্থনীতির ওপর আঘাত। এটা খুব গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী দিয়ে যায় বিশ্বের অনেক তেল। ইরান কি করতে পারে? জাহাজে হামলা, মাইন পেতে রাখা, দ্রুত নৌকা দিয়ে আক্রমণ, ড্রোন ব্যবহার। ফল, তেলের দাম বেড়ে যায়, বিশ্ব অর্থনীতি কেঁপে ওঠে। নতুন হুমকি, হাইপারসনিক মিসাইল। ইরান ফাত্তা নামের হাইপারসনিক মিসাইল দেখিয়েছে। দাবি অত্যন্ত দ্রুত, শব্দের গতির চেয়ে অনেক গুণ বেশি। থামানো প্রায় অসম্ভব। তবে বাস্তবে কতটা কার্যকর এটা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। ইরানের কৌশল কি? ইরান একবারে সব শক্তি ব্যবহার করে না। তাদের স্ট্র্যাটেজি ছোট ছোট ধারাবাহিক হামলা, ড্রোন আর মিসাইল একসাথে, শত্রুকে ক্লান্ত করে দেয়া। মেসেজটা পরিষ্কার, এটা ছোট যুদ্ধ না, দীর্ঘ যুদ্ধ।